আপনি যত ফুটেজ দেখবেন তত আপনি বিস্মিত হবেন। এত মানুষ ইনভলভ ছিল, এত মানুষ, আনবিলিভেবল। মানে আমি যখন বিচিত্রায় চাকরি করতাম, মুক্তিযোদ্ধাদের গল্প শুনতাম যে ওখানে একটা তারা অপারেশনে যাচ্ছেন, ওখানে মৃত্যুর আশঙ্কা আছে, তারপরে যাচ্ছেন। তো আমার কাছে খুব অবিশ্বাস্য লাগতো, একটা মানুষ মৃত্যুর আশঙ্কা আছে এটা জেনে কিভাবে যায় একটা জায়গায়। তারপর জুলাইয়ে যে ফুটেজ দেখলাম, আমি মানে আমার সমস্ত বিস্ময় অতিক্রম করে গেছে। নিশ্চিত জেনে সেখানে, নিশ্চিত মৃত্যু জেনে সেখানে মানুষ গেছে, আমাদের ইয়াং জেনারেশন চিঠি লিখে দিয়ে গেছে। আবু সাইদের মৃত্যুর ফুটেজ নিজের চোখে দেখে গেছে, নিশ্চিত মৃত্যু জেনে। এইভাবে কেন দাঁড়িয়েছে এত মানুষ? আপনার যত ফুটেজ দেখবেন, যত দেখবেন, কোথাও থেকে আসলে এত মানুষ, সাধারণ লেভেলে মানুষ। এখন ধরেন অনেক রকম কনস্পিরেসি থিওরি থাকবে বা জুলাই গণঅভ্যুত্থানকালে প্রতিদিন রাস্তায় ছিলাম, অনেক রাত বাসায় কাটায়, অনেক রকম আশঙ্কা ছিল। খোলা রোডে থাকি, খোলা রোডে দিয়ে ছেলেগুলো ফুটবল খেলে, কোনোদিন পলিটিক্সের ধারে কাছে নেই। তারা দেখতাম এটে আন্দোলনে অংশ নিচ্ছে। এক বাবা এসে আমাকে বলছে তার ছেলেকে খুঁজে পাচ্ছে না, কোনোদিন তো দেখি নাই। বাসায় যে ডোমেস্টিক হেল্প হিসেবে কাজ করে, সে আমাকে বলছে যে বাবা আমি যেতে চাই। আমি যে পিএসসির চেয়ারম্যান সাহেব আছে, ফায়েজ সাহেব, একদম রেফারেন্স দিয়ে বলি, সব আমার নাম বলে, ওনার বাসায় গেছি। তো ওনার বাসায় যে হেল্পিং হ্যান্ড আছে, সে এসে বলে আমি যেতে চাই, কি করবো, কবে যাবো বলেন তো? আমি যে কত মানুষকে এরকম দেখেছি যাদের কোনোদিন অ্যাক্টিভ হতে দেখি না। এত মানুষ কেন অ্যাক্টিভ হলো? তো বানানো মানুষটা, রিয়েল মানুষ কেন অ্যাক্টিভ হলো? এই উত্তরটা খোঁজা আমাদের খুব জরুরি। আমি একজন পলিটিক্যাল অ্যানালিস্ট, আমি সবসময় কলাম লিখি, চিন্তা করি দেশটা। আমার মাঝে মাঝে মনে হয় মানুষ এত যে খেপে গেল, এটাকে আমরা সবাই রিয়ালাইজ করেছি কেন গেল? রিয়ালাইজ করলে আমাদের জাতীয় সংহতি এবং রাষ্ট্র সংস্কার, রাষ্ট্র গঠনটা অনেক সহজ হয়ে যেত। যেমন এক নম্বর জিনিস ধরেন আপনার নির্বাচন নিয়ে, আমরা সবাই জানি যে এরশাদ নির্বাচনে কারচুপি করেছিল, বিএনপি 1996 নির্বাচনে কারচুপি করেছিল। তো অনেকে হয়তো ভাবতে পারেন আওয়ামী লীগ কারচুপি করেছে, সমস্যা কি? বিএনপি করেছে, জাতীয় পার্টি তো করেছে। 73 ইলেকশন একটু কারচুপি ছিল। সমস্যাটা কোন জায়গায় সেটা আপনাদের বুঝতে হবে। সমস্যা হচ্ছে মাত্রা এবং ব্যাপকতায়। মাত্রা এবং ব্যাপকতায় আপনাকে উদাহরণ দিয়ে দেখায়। যেমন যখন 1986-এ এরশাদ একটা ইলেকশন করলো, তখন যখন রাজপথে প্রতিবাদ আসলো, সংসদ ভেঙে দিল। 88-এ যখন আরো সাধারণ নির্বাচন করলো, তখন প্রতিবাদ আসলো, 90-তে ক্ষমতা ছেড়ে দিল। ক্ষমতা ছেড়ে দিয়েছে। এই পুরা প্রক্রিয়াতে 9 বছরে আপনারা হিসাব করে দেখেন 40-50 জন মানুষ হত্যা করা হয়েছে। 9 বছরে 40-50 জন, বিভিন্ন আন্দোলন সংগ্রামে 40-50 জন, বাড়িও বলতে পারেন। আমার নিজের মনে পড়ে 20-25 জন। আচ্ছা, ফর দ্য সেক অফ মানে আর নির্বাচনে কারচুপি করে তৎপরই ছেড়ে দিয়েছে। যেরকম খালেদা জিয়া 1996-এ মাগুরা ইলেকশনের পর একটা ভুয়া ইলেকশন হয়েছিল, আপনারা জানেন। এরপরে আন্দোলন হওয়া মাত্র কয়েক মাসের মাথায় উনি একটা কেয়ারটেকার গভর্নমেন্ট বিল পাস করে ক্ষমতা ছেড়ে দিয়েছে। 10-12 জন মারা যায় নাই পুরো আন্দোলন। অর্থাৎ ওনারা রাস্তার ঘোষণা করতে পারতেন, রেসপেক্ট ছিল মানুষের প্রতি। হয়তো অন্যায় করার চেষ্টা করেছে, এরশাদ হোক, শেখ হাসিনা, খালেদা জিয়া হোক, কিন্তু যেই মানুষের পালস দেখেছেন সাথে সাথে ক্ষমতা ছেড়ে দিয়েছেন। সাথে সাথে কেউ সময় লেগেছে 2 বছর, বেগমদের সময় লেগেছে 2 মাস। আর শেখ হাসিনা মানে কারচুপির মাত্রা যদি দেখেন, আগে ইলেকশন কারচুপি হতো। উনি 2014 সনে ইলেকশন হওয়ার আগেই সংসদ নির্বাচিত হয়ে গেছে। ইলেকশন হওয়ার আগেই 153টা আসনে ইলেকশন হওয়ার আগে ইলেকশন হয়ে গেছে। মানে ইভেন উইদাউট ইলেকশন দ্য পার্লামেন্ট ওয়াজ ফর্মড। ইলেকশন পার্লামেন্ট ওয়াজ ফর্ম। সারা পৃথিবীর ইতিহাসে এরকম ভুতুরে নির্বাচন হয় না। আপনাদেরকে আমি কত জায়গায় যে রেফারেন্স করি, মানুষকে বলি এরকম ইলেকশন হয়েছে। 153টা আসনে, মেজরিটি আসনে আনকনটেস্টেড। তারপরে মানুষ কি পরিমাণ বিক্ষুব্ধ হয়েছে। তখনও উনি প্রায় 100 লোককে হত্যা করেছিলেন। 1 বছরে, পরের বছর আন্দোলনে 100 লোককে হত্যা করেছিলেন 2014 ইলেকশনের পর। 2018 সনে আগের রাতে ভোট ব্যালট বাক্স ভরে রাখা। আপনারা জানেন এগুলো মিথ্যা কথা না। পৃথিবীর ইতিহাসে এরকম রুটিন নেই। দিনের বেলা করে মারধর করে, আগের রাতে ভরে রাখা। আর 2024 তো ফাতরামির ইলেকশন, আমি আর দামির ইলেকশন দেখেন। পরপর 3টা এরকম জঘন্য নির্বাচন করেছে। এই ইতিহাস এই উপমহাদেশে কারো আছে? এশিয়াতে হয়তো নর্থ কোরিয়া 2-একটা কান্ট্রি পাবেন, এই উপমহাদেশে কারো আছে? কোন সামরিক শাসকেরও আছে? এবং মানুষের, আমি সবসময় বলতাম, শেষের দিকে বলতে কি, মানুষকে নিয়ে ঠাট্টা মশকরা করে। প্রত্যেকটা মানুষ জানে ইলেকশন হচ্ছে না,
তারপরে যা বলতেছে যে এরকম বাংলাদেশের মানুষ ভোটাধিকার প্রয়োগ করেছে, সুষ্ঠু নির্বাচন হয়েছে। মানে মানুষের তো অডাসিটির সীমা থাকা উচিত, সীমা থাকা উচিত। সবকিছুর মাত্রা থাকে, সবকিছুরই মাত্রা থাকে। আপনারা সরকারি চাকরিবিধিতে দেখবেন ছোট অপরাধ হলে আপনারা ঘোষণা করেন, বড় অপরাধ হলে আপনারা চাকরিচ্যুত করেন, এমনকি মামলা করে জেলে দেন। সবকিছু মাত্রা থাকে না। ওনাটা ছিল নির্বাচনের ক্ষেত্রে সর্বোচ্চতম অপরাধ। পরপর 3 বার 15 বছর বাংলাদেশের মানুষকে ভোট দিতে দেয়নি, 15 বছর, এবং কোনো রকম অনুশোচনা নাই। এমন একটা ইয়ে ছিল যে মানে মিথ্যা যে মানুষ এত কনফিডেন্টলি বলতে পারে। আমি উনাকে দেখে, উনাকে নিয়ে আমার বিস্ময় কখনো শেষ হয় না, জীবনেও শেষ হবে না। মিথ্যা কথা মানুষ এত কনফিডেন্টলি বলতে পারে, এত অনায়াসে বলতে পারে। পুরো একটা নেশনের মধ্যে, এই আপনি ফরেন সার্ভিস বলেন, পুলিশ সার্ভিস বলেন, জুডিশিয়ারিতে বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষিত বলেন, সমস্ত জায়গায় একটা মিথ্যাবাদী জোচ্চোর প্রজন্ম তৈরি করতে পেরেছিল, যারা ওনার সমস্ত মিথ্যা বিশ্বাস করতো এবং ওই দিন একইভাবে মিথ্যা কথা বল। এটা হচ্ছে নির্বাচন। তারপর হচ্ছে আপনার নির্যাতন। এরশাদের আমলে, খালেদা জিয়ার আমলে নির্যাতন হয়েছে, সেখানে একটা মাত্রা ছিল। আমি বলি যে আচ্ছা, খালেদা জিয়ার আমলে ক্রস ফায়ার হয়েছে, আপনি তো বডিটা খুঁজে পেতেন, বডিটা খুঁজে পেতেন, 2-3টা প্রশ্নের উত্তর দিতে হইতো। এই প্রশ্ন হন্ট করতো যে আপনারা হত্যা করেছেন। উনি এসে বডি শুনতে গায়েব করে দিল এবং বলতো ওনারা তো পাওনাদারের ভয়ে পালিয়েছে বা আপনার বউয়ের অত্যাচারে পালিয়েছে। কি পরিমাণ ইত্যাদি করতে পারে। ইলিয়াসকে হত্যা করে বলে আরোপ করে। আমার কাছে মনে হয় কি ওনার উপর একটা খুব নিউরোলজিক্যাল, সাইকোলজিক্যাল, ফিজিক্যাল একটা ডিটেইল অনেকগুলো পিএইচডি হওয়া উচিত, একটা মানুষ কিভাবে এটা করতে পারে। এবং আপনারা যদি আয়না ঘটনা দেখেন, আই উইশ আপনাদের প্রত্যেকে যদি দেখাতে পারতাম। আমাদের, আমি যখন লন্ডনে থাকতাম তখন বাড়ি ভাড়া অনেক বেশি ছিল, আমরা খুব ছোট্ট বাথরুমের একটা ইয়েতে থাকতাম, ইউজ করতাম সবাই। আমরা বলতাম যে কমরের মতো বাথরুম, মানে বেশি তো চাই ছিল এইটু, এত ছোট বাথরুম। আমার মনে হয় এটা কোনো বাথরুম হতে পারে? কিভাবে মানুষ বানায়? আয়না ঘরে যেই রুমে রাখতো দিনের পর দিন, সেটার পরিমাণ ওই বাথরুমেরও রাখতে। কোনো কোনো জায়গায় এইভাবে পুরা বসা যেত না, বসলে হাঁটু লেগে যেত। আপনি চিন্তা করতে পারেন? মানে আপনি যদি দেখেন না, মানে সহ্য করতে পারবেন না। লুটপাট। আমার তো বাইরে কিছু টাকা দরকার নাই। আমি তো এরশাদ আমলে, বিএনপি আমলে ওদের ছাত্র নেতাদের লাইফস্টাইল দেখেছি। হ্যাঁ, সেখানে প্রশ্ন তোলার অবকাশ ছিল। আর শেখ হাসিনার আমলে আমার একটা স্টুডেন্ট ছিল, ম্যাক্সিমাম তো ঢাকা ইউনিভার্সিটি ল ডিপার্টমেন্টের স্টুডেন্ট, তো ছাত্রলীগের সভাপতি, সদস্য সম্পাদক হতো। বিশ্বাস করা যায় না আপনার প্রোটোকল। আমি যদি গল্প বলি না, আমাদের ঘন্টার পর ঘন্টা গল্প বলতে পারে। প্রত্যেকটা হল থেকে যখন যেত ছেলেদেরকে, মানে এবং ধরেন জৌলক হল থেকে যারা যেত, তারা জৌলক হল নেতার নামে স্লোগান দিত। বড় নেতা আবার স্লোগান শুনে বুঝতে পারতো জৌলক থেকে বেশি লোক আসছে নাকি, কম আসলে আবার ওর উপর শাস্তি হতো। খেতে বসছি, মানে ঘুমায় আছে, অসুস্থ আছে ছেলেরা, যে যেতে না গেলে। এবার আমার নিজের জীবনে দেখে একটা স্মৃতি আছে। আমি সাইফুর রহমান সাহেবের একটা প্রোগ্রামে সিলেটে গিয়েছিলাম। আমার একটু গল্পগুলা শোনে, মানে বিশ্বাস করার মতো কিনা। সেখানে ছাত্রলীগের তখন সভাপতি ছিল, সভাপতি ছিল কি নাম মনে আছে আপনাদের? শহর। আমি ওই সিলেট শহরে গিয়ে দেখি সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকীতে প্রোগ্রাম। এত বড় একটা অর্থমন্ত্রী, বাংলাদেশের ইতিহাসে উনার মতো সফল সৎ মন্ত্রী আছে আপনারা বলেন? আজকে আমরা উনার ব্যাট এবং বিভিন্ন সিস্টেমের উপর ভিত্তি করে দাঁড়ায় আছে আমাদের অর্থনীতি। পুরা সিলেট শহরে উনার কোনো পোস্টার নাই, সমস্ত জায়গায় শহরের পোস্টার। সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকী, শহরের পোস্টার কারণ শহর এখানে আসছে। পুরা সিলেট শহরে কোথাও সাইফুর রহমানের পোস্টার লাগাতে দেয় নাই। প্লেনের ভিতরে ঢুকেছি, এয়ারপোর্টের ভিতরে ঢুকেছি, এয়ারপোর্টের রানওয়েতে ছাত্রলীগের ছেলেরা চলে আসছে, প্লেনের ভিতরে ছাত্রলীগের ছেলেরা ঢুকে গেছে, বাসের মধ্যে আমি ঢুকে এরকম। আমি হতবাক হয়ে গেছি দেখে। আমি তারপর ওর সে লয়ার ছিল, আমি বললাম কি অবস্থা সম্বন্ধ, তাকে বল, খুবই লজ্জা পেল। তারপর ছেলেগুলো নেমে গেল, তোমার পরের প্লেনে আসো, মানে পরের বাসে আসো মতো করে, এই তোমার পরের প্লেনে আসো, এরকম। রানওয়ের ভিতর শত শত ছেলে ঢুকে গেছে একটা ছাত্রলীগের সভাপতিকে বিদায় জানানোর জন্য সিলেট থেকে। আপনি বলেন, আপনার, আমি জানি না, মানে উত্তর কোরিয়া বা মিয়ানমারের মতো 2-1টা দেশ ছাড়া এরকম নদী পৃথিবীর কোথাও আছে নাকি? তাহলে উনাকে দিয়ে কি করতো মানুষ? তারপর মানুষকে টন্টিং করা, আমাদেরকে কথা কথা বলতো, আমার খিরাপ লাগতো না, বিদ্যুৎ বন্ধ করে দিব। তারপর একটা কমেন্ট আপনাদের মনে আছে, কিভাবে সহ্য করতো মানুষ এরা?
এ আমার 16 কোটি বাংলাদেশের মানুষের খাওয়াও, রোহিঙ্গা তরকারিটা খাওয়াতে পারবে না? এজেন্টটা তার বাপের সম্পত্তি, তারা আমাকে খাওয়ায়। আরে আমরা তো ওদের খাওয়াতাম। বাংলাদেশের মানুষের ট্যাক্সের টাকায় বাংলাদেশের শাসকরা চলে। আমি বেতন পাই বাংলাদেশের সাধারণ মানুষের ট্যাক্সের টাকা। রাষ্ট্র কনসেন্টের বুঝতো নাই মহিলা। আর জুলাই গণঅভ্যুত্থানকালে কি করেছে এটা তো আপনাদের বর্ণনা করার কোনো প্রয়োজন নেই। মাঝে মাঝে অনেকে বিস্মিত হয় যে এত মানুষ এতভাবে ক্ষুব্ধ হলো কেন। আমি আবার অন্যভাবে বিস্মিত হই যে এত মানুষ এতভাবে আরো আগে কেন ক্ষুব্ধ হলো না। তারপর আপনি ফরেন পলিসিতে দেখেন, আপনি বলেন পৃথিবীতে কোন পররাষ্ট্রমন্ত্রী বলে যে স্বামী স্ত্রী সম্পর্ক কাকে স্বামী বুঝিয়েছিল? বাংলাদেশকে? চিন্তা করে দেখেন। বলে যে শেখ হাসিনা বলতো আমি এত কিছু দিয়েছি যে ভারত ভুলতে পারবে না। এই যে তার ব্যক্তিগত সম্পত্তি দিয়েছে, সম্পূর্ণভাবে ব্যক্তিগত সম্পত্তি ভাবে, এবং সম্পূর্ণভাবে বাংলাদেশের মানুষকে তার কৃতজ্ঞতা। তারপর আপনার সীমান্ত কিলিং চিন্তা করতে পারে, অবশ্যই অনামলে সীমান্ত কিলিং হয়েছে, এত তো হয় নাই। আর কিলিং এর পর আমার দেশের প্রধানমন্ত্রী আর মন্ত্রীরা বলে যে এরা গরু চোরাচালানি করতে গিয়ে মারা গেছিল, যায় কেন? অর্থাৎ দোষটা আমাদের। মানে আপনি আমার হত্যা করবেন, এইটা দোষ আমার নিজের। আমাদের দেশে নদীর মধ্যে দিয়ে রাস্তা করে দিচ্ছে তার ট্রাক পার করার জন্য। কিভাবে সহ্য করতো মানুষ? আমার তো সহ্য হতো না। আমি তো 15 বছর লিখে গেছি, বলে গেছি। এখন আপনাদেরকে যা যা বলছি সেগুলিই বলতাম, শুধু একটু মাইন্ডলি বলতাম, এগুলি বলতাম। আমার সহ্য হতো না। জাস্ট আমাকে কত মানুষ যে ওয়ার্ন করতো। আমার শিক্ষক ছিলেন ডক্টর স্বাধীন মালিক, কিছুদিন পর ফোন করতেন, আপনি কি বলেন, বিপদে পড়বে। আমার কলিগরা ওয়ার্ন করতো, পরিবার তো বুঝতেই পারেন। আমার মাঝে সহ্য হতো না। আমার এই সহ্য হতো না যে ফিলিংসটা, এটা বাংলাদেশের সবার বুকের ভিতর ছিল। বাংলাদেশে আমি বলি জুলাই গণঅভ্যুত্থানে প্রত্যেকটা মানুষ অংশ নেয়, প্রত্যেকটা মানুষ নিজ সিদ্ধান্তে আসছে, প্রত্যেকটা মানুষের নেতা ছিল এখানে। জুলাই গণঅভ্যুত্থানের রূপকার ছিল বাংলাদেশের প্রতিটা মানুষ, প্রত্যেকে নিজে নিজে আসছে। সহ্য করতে পারেনি মানুষ, আর এত দিনের অ্যাঙ্গার সেটা ভেন্টিলেট করতে দেয় না, সেটা পরিণত হচ্ছে এটা। এখন আমরা যখন ধরেন একটা রাষ্ট্র নির্মাণের প্রক্রিয়া যাবো, এখানে অনেক রকম স্কুল অফ থটস আছে। অনেকে মনে করে আছে আমাদেরকে র্যাডিক্যাল রিফর্ম দরকার, আমাদের সংবিধানের বোধহয় সমস্ত সমস্যা। তা আমি তার সাথে দ্বিমত পোষণ করি। পৃথিবীতে সবচেয়ে সুন্দর সুন্দর সংবিধান যেগুলি আছে সেখানে জঘন্য রাষ্ট্র গঠিত হয়েছে। মালদ্বীপ ইজ এ প্রাইম এক্সাম্পল, তিউনিশিয়া ইজ এ প্রাইম এক্সাম্পল। অসাধারণ কনস্টিটিউশন, ইন্ডিয়ার অসাধারণ কনস্টিটিউশন। চিন্তা করেন কিভাবে মানুষকে হত্যা করে। সেদিন বললাম কি ব্ল্যাক ম্যাজিক, একটা লোকের সন্তান মারা গেছে জ্বরে, তো তার সন্দেহ হয়েছে অন্য একটা পরিবার ব্ল্যাক ম্যাজিক করে তার সন্তানকে মেরে ফেলছে জ্বরে। এই সন্দেহের বশবর্তী হয়ে ওই পরিবারের 6 জনকে তার পুড়িয়ে মেরে ফেলেছে। আবার বললাম এটা নাকি ইন্ডিয়ার একটা বেশ পরিচিত একটা ফিচার। কি রাষ্ট্র গঠন করেছে দেখেন, আমরা শুধু বোম্বাইয়ের সিনেমা দেখি। কি জঘন্য রাষ্ট্র গঠন করেছে, কিন্তু কি অসাধারণ কনস্টিটিউশন। আর আপনার ইংল্যান্ডের তো কনস্টিটিউশনই নাই, কোডিফাইড তো কনস্টিটিউশন নেই, কোডিফাইড নেই। আমেরিকা একটা পাতলা আচমক কনস্টিটিউশন, কিছুই নেই প্রায়। হবে আমাদের যত ভালো আইনি বানাই যেত। আফ্রিকাতে দেখবেন পৃথিবীর যত ভালো ভালো এগ্রিমেন্ট আছে সবকিছু আফ্রিকা সাইন করে, সারাক্ষণই সাইন করে দেশ। তারপরে দেখবেন আফ্রিকার এনভায়রনমেন্টাল ল গুলা দেখেন, অসাধারণ এনভায়রনমেন্টাল ল। ব্যাস দায়িত্ব শেষ। কেন করে? ডোনাররা যায়, টাকা পয়সা পাচ্ছে, ক্রাইম করে দিলাম। আমাদের দেশে এরকম একটা ট্রেন্ড ছিল। তো আইন সংবিধান সবই তো থাকবে, কিন্তু আমাকে তো এটা ইন্টারনালাইজ করতে হবে। ভালো কথা তো, পৃথিবীর শ্রেষ্ঠতম কথা তো কোরআন শরীফে আছে। এই জন্য কি এই পৃথিবীর মানুষ হয়েছে। আমরা এমনকি যারা মুসলমান তাদেরকে আসলে মুসলমান হয়েছি, তা আমাদের তো কোরআন শরীফ আছে। কি হয়েছে? আমার তো ইন্টারনালাইজ করতে হবে, আমার তো এটা ইন্টারনালাইজ করতে হবে, বুঝতে হবে, আমার জীবন সংস্কৃতিতে জিনিসটা আনতে হবে। এটা হচ্ছে 1 নম্বর জিনিস। আমরা যতই রাষ্ট্র নির্মাণের কথা বলি, আমাদেরকে আসলে নিজেরা ভালো হইতে হবে, নিজেদেরকে সংস্কার করতে হবে, আমাকে জিনিসগুলা ইন্টারনালাইজ করতে হবে। আরেকটা কথা হচ্ছে মানে আত্মসম্মান বোধ থাকতে হবে। আত্মসম্মান বোধ না থাকলে দেশপ্রেমিক হওয়া যায় না। আমি যখন আমার পাসপোর্টটা নিয়ে যাই, আপনাদের তো সমস্যা হয় না, আপনার ফরেন মিনিস্ট্রি, এত লজ্জা লাগে, এত রাগ লাগে। আমার তো এখন একটা স্পেশাল পাসপোর্ট আছে, কিছুদিন পর আবার সবুজ পাসপোর্ট হবে। একটা দেশে আপনার আমেরিকায় 6 বার গিয়েছি। তারপরে বিভিন্ন মেয়াদে প্রায় 1.5-2 বছর থেকেছি। তারপরও আপনার ভিসা দেয় না, দিনের পর দিন ঘুরায় ভিসা দেয়। অনেক দেশ আপনার
এয়ারপোর্টে যাওয়ার সময় এমন ভাবে তাকায় মনে হয় মরে যায় আপনার। হংকং এ, আপনার দুবাইয়ে পাসপোর্টটা দেখছে, আমার পাসপোর্ট, মোরা পাসপোর্ট, সব আমাদেরও বাঙালিদের সবগুলো পাসপোর্ট একসাথে বহন করতে হয় প্রমাণ করার জন্য যে আমি একটা ফ্রিকোয়েন্ট ফ্লায়ার। এই দুর্ভাগ্য পৃথিবীতে খুব অল্প জাতির আছে। অনেকগুলো পাসপোর্ট একসাথে আমরা বহন করি, কারণ জানি না আমাদের কি সন্দেহ করেন না অনেকে, করে চারুসব করেন না, কিন্তু আমাদেরকে করতে হয়। তারপর আপনার এমন একটা লুক দেয়, এমন একটা লুক দেয়, আর এত প্রশ্ন করে, পিছনে লোকজন খেপতে থাকে, মনে হয় মাটির সাথে মিশে যাচ্ছে। এত বড় বড় যে কথা বলি যে এমন দেশটি কোথাও খুঁজে পাবে না, তো তুমি কি দেশ বানিয়েছে আমরা, যে দেশে পাসপোর্ট নিয়ে গেলে অন্য দেশে নিচু চোখে দেখে। এইগুলি আমাদেরকে জিজ্ঞেস করতে হবে নিজেদেরকে, এসব প্রশ্ন করতে হবে আমাদের। আমরা এই মানে সবকিছু খুব সোজা ভেবে ফেলি। আচ্ছা, এরকম একটা শেখ হাসিনা এরকম চরম অত্যাচারী, খারাপ শাসক টাসক ছিল ইত্যাদি, একটা খুব ভালো সংবিধান রচনা হয়ে যাবে, আমরা সবাই ভালো হয়ে যাবো, এত সোজা। আর যারা ভালো হওয়ার কথা বলি তারা নিজেরা ভালো হয়েছি। শেখ হাসিনার আমলের যে ভাইস ছিল, যে আপনার মালিকানার রাজনীতি, ট্যাগ দেওয়ার রাজনীতি, অসহিষ্ণুতা, মিথ্যাচার, দুর্নীতি, এগুলো কি দূর করেছি? এগুলো আমরা দূর করতে পেরেছি? এগুলি দূর করার জন্য কি আমার সংবিধান পরিবর্তন করতে হবে? সত্যি কথা বলার জন্য কি সংবিধান লাগবে? মিথ্যা মানুষকে ট্যাগ দেওয়া থেকে বিরত থাকার জন্য কি সংবিধান লাগবে? পরমসহিষ্ণু হতে হলে কি সংবিধান লাগে? আর একা একা কোনো কিছুর মালিকানা দাবি করে বাকিদেরকে বঞ্চিত যেন না করি, এটা জন্য কি সংবিধান লাগে? এটা জন্য সুশিক্ষা লাগে, ভালো মানুষ হইতে হয়। সেই দায়িত্ব থেকে আমরা যেন কখনো বঞ্চিত না হই। সবাই সংবিধান করে, আমার কাছে মনে সংবিধান অবশ্যই প্রয়োজন, ভালো সংবিধান প্রয়োজন, ভালো আইন প্রয়োজন, কিন্তু প্রকৃত শিক্ষা প্রয়োজন, নিজের অন্তর্দৃষ্টি প্রয়োজন, আত্মসমালোচনা প্রয়োজন। এগুলি করলে আমরা ইনশাল্লাহ মানে একটা ইনক্রিমেন্টাল ওয়েতে আমরা আস্তে আস্তে আমাদের একটা কাঙ্ক্ষিত গন্তব্যের দিকে যেতে পারবো। গণতন্ত্র থাকলে সব আসলেই কিছু না কিছু আগানো হয়। উনি সবসময় বলি 1991 থেকে 2012-13 পর্যন্ত আমরা ক্রমেই এগোচ্ছি না। এটা একটা অবিশ্বাস্য নামে 2013 সালেও এই দেশে সুষ্ঠু নির্বাচন হয়েছে। অনেকগুলো মেয়র নির্বাচন আপনাদের মনে আছে, গাজীপুর ওয়াজ দ্য প্রাইম এক্সাম্পল, বিএনপি জিতে এসেছিল। তো একটা সুষ্ঠু নির্বাচন হলে আমাদের প্রতিষ্ঠানগুলা সংস্কারের পাশাপাশি আমরা কিন্তু সংস্কার হয় আমাদের। আমরা যদি প্রকৃত শিক্ষা কি সেটা বুঝি, প্রকৃত শিক্ষা অর্জনের চেষ্টা করি, ইনশাআল্লাহ আস্তে আস্তে আমরা তো ভালো একটা জায়গাতে যাবো। আমি জানি না আমার জীবনকালে আমি এই জিনিসটা দেখতে পারবো কিনা। একটা সবুজ পাসপোর্ট নিয়ে কোনো একটা দেশে গেছি, ইমিগ্রেশন অফিসার অত্যন্ত তাচ্ছিল্য নিয়ে এবং একটা খুব অশ্রদ্ধা নিয়ে আমার দিকে তাকাচ্ছে না, এরকম দিন আমার যতদিন বেঁচে আছি কোনোদিন পাবো কিনা জানি না। বাট মনে হয় এগুলি হচ্ছে সিমটম, এগুলি হচ্ছে আপনার রিফ্লেকশন, আপনি আসলে কতদূর আগালেন। নিজে বড় নিজেরা ঘোষণা করা পৃথিবী সেরা দেশ হয়ে গেলাম, আমাদের মতো কেউ নাই বলে আত্মতৃপ্তিতে ভুগলাম, এতে কোনো লাভ নাই, কারণ আমরা একটা বিশ্ব সমাজে বাস করি। এসব জিনিস আমরা সবাই মনে রাখবো। আমরা যদি বাংলাদেশকে বেটার জায়গায় নিতে পারি, তাহলেই আমরা জুলাই গণঅভ্যুত্থানকালে যারা অসীম আত্মত্যাগ করেছে, অকাতরে প্রাণ দিয়েছে, আহত হয়েছে, দুর্বিষহ জীবনযাপন করছে, তাদের প্রতি প্রকৃত রেসপেক্ট এই রাষ্ট্র মেরামতের মাধ্যমে সম্ভব হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।